বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আমি সোনিয়া আফরিন-ঈশিতা। দর্শক, আজ আলোচনা করব শেরপুর 1, 2 ও 3 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। দর্শক, এই মুহূর্তে শেরপুর 1, 2 ও 3 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো। জানবো ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা। আমাকে চিকিৎসক হিসেবে শেরপুরের হেলথ সেক্টরটাকে ডেভেলপ করার জন্য হলেও আমাকেই তারা ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। এবং সার্বিক যে আমার শেরপুরের উন্নয়ন দরকার, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, সড়ক ব্যবস্থার উন্নয়নের জন্য আমি মনে করি দীর্ঘ 40 বছর ইতিহাসে শেরপুর সদর 1 আসনে যে উন্নয়নগুলো সম্ভব হয়নি, সেগুলো ইনশাল্লাহ আমার হাত ধরেই সম্ভব হবে যদি আমি জাতীয় সংসদে যেতে পারি। খুব বড় শোডাউন করে জনগণের ভোগান্তি তৈরি না করে কিছুটা একদম রুট লেভেলে অর্থাৎ দোরগোড়ায় পৌঁছতে চাচ্ছি মানুষের। আগামীর ইলেকশনটাকে ফ্রুটফুল করার জন্য প্রশাসনের ব্যাপক ভূমিকা যেহেতু থাকবে, প্রশাসন যদি কখনো ব্যর্থ হয়, বিশেষ করে ভোট কেন্দ্র বা এই কেন্দ্রিক যদি নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি হয়, আপামর জনতা আমাদেরকে ইতিমধ্যে আশ্বস্ত করেছেন তারা ভোট কেন্দ্র প্রহরায় ভূমিকা পালন করবে। এবং আমি আশাবাদী যে সবাইকে নিয়ে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, ভোট দখলকারী, কেন্দ্র দখলকারী এরকম কাউকে আমরা ভোট কেন্দ্রে বা প্রবেশ করতে দেব না ইনশাআল্লাহ। সংসদ সদস্য হতে পারলে শেরপুরের বেশ কিছু সমস্যা রয়েছে স্পেসিফিক, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে মাদক একটা বড় সমস্যা, এখানে উন্নত জেলা হিসেবে একটি অন্যতম জেলা, এখানে কর্মসংস্থানের সমস্যা রয়েছে, এখানে দীর্ঘদিনের একটা চাওয়া শেরপুরে এখন রেল লাইন নেই। তারপরে এই অঞ্চল দিয়ে কুড়িগ্রাম, রৌমারি, চিলমারি ও অঞ্চল অনেক মানুষ যাতায়াত করে। একটা ভালো যাতায়াত ব্যবস্থা, শেরপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে একটা ভালো মানের হসপিটাল বা মেডিকেল কলেজ এখানে নেই। তো আমরা আশা করি যে আমরা যদি সুযোগ পাই সংসদে যাওয়ার, আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলি নজরে আনবো। জনগণকে যে বিষয়টা আমি প্রতিশ্রুতি দিচ্ছি সেটি হচ্ছে কৃষিকে শিল্পে পরিণত করা, চিকিৎসা সেবায় উন্নত পরিবেশ দেওয়া এবং আমার নকলানা লিতাবাড়িতে 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, 2টি স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপ দেওয়া। ঢাকার থেকে অনেক দূরে হওয়ার কারণে শিক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি, সেজন্য আমি স্পেশালি আমার নকলানা লিতাবাড়ির জন্য শিক্ষা নিয়ে আমি কাজ করব। জীবনযাত্রার মান যাতে উন্নত হয় সেজন্য আমার কাজ করার প্রতিশ্রুতি রয়েছে। যদি ইনশাল্লাহ নির্বাচিত হই আমি, আমাদের শ্রীবর্দী ঝিনাইগাতির সবচেয়ে বড় যে সমস্যা, শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের স্বাস্থ্যর যে অবস্থা, হাসপাতাল আছে, ডাক্তার নেই, ইনস্ট্রুমেন্ট নেই, স্বাস্থ্য সেবার মান উন্নতি করতে হবে এবং সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। কর্মসংস্থানের বেকারদের সুযোগ সুবিধার সৃষ্টি করতে হবে। আমাদের শ্রীবর্দী ঝিনাইগাতি বন্য হাতির একটা ব্যাপক সমস্যা রয়েছে। এই হাতির উপদ্রব থেকে মানুষকে বাঁচানোর জন্য, আবাদ ফসলকে বাঁচানোর জন্য স্থায়ীভাবে হাতি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে ঝিনাইগাতি মহারশী নদীর বাঁধ, এই বাঁধ স্থায়ীভাবে এই বাঁধ নির্মাণ করতে হবে। ধন্যবাদ। নির্বাচন করার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে আমি এলাকায় কাজ করা শুরু করেছি, সেটা হলো এখানে শিক্ষার মান উন্নয়ন করার জন্য। কৃষি প্রধান এলাকা হলেও এখানে কৃষি শিল্পের তেমন কোনো ব্যবস্থা নেই। এই কৃষি শিল্প যতটুকু রয়েছে, আমাদের চাতাল যে শিল্প, এই চাতাল শিল্প আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, তাহলে এই কৃষি শিল্পের কিভাবে উন্নয়ন করা যায় সেটা আমার পরিকল্পনায় রয়েছে। হাতি মানুষের দ্বন্দ্ব এই একটা স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। দীর্ঘদিন থেকে এই দ্বন্দ্বটা চলে আসছে, কিন্তু কোনো প্রকারের স্থায়ী সমাধান হচ্ছে না। প্রকৃতপক্ষে এখানে যদি হাতির অভয়ারণ্য সৃষ্টি করা যায়, তাহলে এই সমস্যা থেকে আমরা এটা উত্তরণ ঘটাতে পারবো। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। জনাব হাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে শেরপুরে জামাতে ইসলামীর আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিবিসির আজকের এই সংলাপের আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শেরপুর
3 আসনের জনগণকেও আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরছি। তো আমরা আলহামদুলিল্লাহ যে 3টা আসন, শেরপুর সদর 1, যেটা শেরপুর সদর উপজেলা নামে খ্যাত, শেরপুর 2 আসন নকলা নালিতাবাড়ি, শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি, আমরা 3 জন প্রার্থীকে নিয়ে মাঠে ময়দানে যাচ্ছি। তো আমরা অপার সাড়া পাচ্ছি। সকল শ্রেণী পেশার মানুষ আমাদের উঠান বৈঠক, পথসভা এবং আমাদের প্রার্থীরা যেখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সাড়া পাচ্ছে। এদিক দিয়ে কেন্দ্র কমিটি থেকে শুরু করে প্রধান পোলিং সহ মিলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি যথেষ্ট হয়েছে বলে আমরা মনে করি, এবং আমরা যে প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতি আমাদের রেজাল্ট আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। হাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রতিনিধিদের বা তরুণ সমাজ, যারা তরুণ ভোটার আছেন, তাদেরকে আসলে আপনারা কিভাবে কাছে টানছেন? তারা কেন জামাত ইসলামীকে ভোট দিবে? কারণ আমরা বিগত সময়গুলোতে, বিগত নির্বাচনগুলোতে দেখে এসেছি যে জামাত ইসলামী আসলে সেভাবে ভোট যুদ্ধে এগিয়েছিল না। জি, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তা আমাদের তরুণ প্রজন্ম, আমাদের 3 জন যে প্রার্থী রয়েছে 3 জনই তরুণ। আমরা 24-এর বিপ্লবের মধ্য দিয়ে তরুণরা যে পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনের রুটম্যাপকে সামনে নিয়ে আমরা আমাদের প্রার্থীকে সিলেক্ট করার কারণে প্রার্থীদের প্রতি যুবকদেরই বেশি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে। কারণ প্রার্থীরা উদীয়মান যুব নেতৃত্ব, এবং আমাদের যে 3 জন প্রার্থী রয়েছে এই 3 জন প্রার্থী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে, এবং যুবকদের মৌলিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দূর করার, বেকারত্ব, মাদকাসক্ত থেকে মুক্ত করার ব্যাপার, এগুলোর ব্যাপারে আমরা যে কথা বলা বলছি, আমাদের প্রতি যে আস্থা এবং অন্যান্য ইতিপূর্বেকার যারা শেরপুরকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিয়েছে, তারা শুধু ওয়াদায় দিয়েছে, তারা করতে পারে নাই। তো আমরা যে কথাগুলো বলছি, আমাদের কথার উপর আস্থা রেখেই যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষ আমাদের দিকেই মনোযোগ দিচ্ছে এবং আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আমরা এবার আপনাদের দাঁড়িপাল্লার পক্ষে আছি। আপনারা বিজয়ী হলে শেরপুরের জন্য আসলে আপনারা কি ধরনের উন্নয়ন করবেন? আমরা যদি শেরপুরে বিজয় লাভ করি, এই 54 বছরে শেরপুরকে তো অনেক খাতেই পিছিয়ে রাখা হয়েছে, বিশেষ করে এই শিক্ষা খাত, স্বাস্থ্য, যোগাযোগ। শিক্ষা খাতে বড় কোনো ইউনিভার্সিটি এখানে নেই, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি এখানে, মেডিকেল নেই। স্বাস্থ্য খাতের জন্য সুন্দর 250 শয্যা বিশিষ্ট একটা সদর হাসপাতাল আছে যদিও, কিন্তু এর জনবল, পাশাপাশি এখানে পার্শ্ববর্তী জেলা যে জামালপুর আছে, সেখান থেকেও বকশীগঞ্জ উপজেলা এবং আরও রৌমারী এলাকা থেকে অনেক রুগী আসে। এখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এখানে সুন্দর তারা চিকিৎসা পাচ্ছে না। তাই স্বাস্থ্য খাতে আমরা গুরুত্ব দেব। যোগাযোগের ক্ষেত্রে আমাদের শেরপুরে রেললাইন নাই, এই বিষয়টা আমাদের গুরুত্বের সাথে আমাদের আছে কর্মসূচিতে, আমরা এটা যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করব। পাশাপাশি পর্যটন এলাকা হিসেবে সীমান্ত এলাকায় যে আমাদের একটা পর্যটন এলাকা আছে, এটাকে আরো সুন্দর করে এটাকে একটা অর্থনৈতিক জোনে আমরা পরিণত করতে চাই। আর শেরপুরের আপনি জানেন যে চাতাল ব্যবসায়ী নাম করা একটা ব্যবসা ছিল শেরপুরে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় সহযোগিতা না থাকার কারণে বা এখানে দলীয় বা আরো কোনো অসহযোগিতার কারণে আমাদের শেরপুরের এই চাতাল ব্যবসাটা খুবই দুঃখজনকভাবেই তারা নষ্ট হয়ে গেছে। আমরা ওটাকে পুনরুদ্ধার করতে চাই। আমরা
মাওলানা হাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনারা নারী সমাজ যারা আছেন তারা একটা বড় অংশই শঙ্কা প্রকাশ করেন যে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে নারীর স্বাধীনতা এক ধরনের খর্ব করা হতে পারে। এ ধরনের অনেক ধরনের শঙ্কা আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে আপনারা যদি ক্ষমতায় আসেন নারী সমাজের জন্য আপনারা কি ধরনের কাজ করবেন এবং নারীর স্বাধীনতা খর্ব হওয়ার কোনো শঙ্কা আছে কিনা আপনার কাছে জানতে চাই। আমার এটা মিউট হয়ে যায়, একটু খেয়াল করবেন। নারী স্বাধীনতা ইসলাম যেটা দিয়েছে এটা এই বিষয়ে আমি স্পষ্ট যেটা বলতে চাই আপনাকে মিডিয়ার মাধ্যমে, আসলে নারীর স্বাধীনতা ইসলাম যেটা দিয়েছে এটা নারীর মর্যাদার সাথে রক্ষা করে দিয়েছে। নারী শিক্ষায় যেতে পারবে, সে কর্মক্ষেত্রে যেতে পারবে, সে বাজারঘাটে যেতে পারবে, তার প্রয়োজনে সামগ্রিক কাজেই সে যেতে পারবে। এতে কোনো ইসলাম কোনো বাধা দিবে না, বাধা অতীতেও দেয়নি। এটা শুধু একটা ভুল বুঝাবুঝি যে ইসলাম গেলে মনে হয় নারীদেরকে একেবারে ঘরের ভিতরে রাখবে আর কোনো জায়গায় যেতে দেবে না। ভুল বোঝাবুঝিটার আসলে সূত্রপাত হলো কেন? অন্য দলগুলোর ক্ষেত্রে তো আসলে এই ধরনের কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে না। আপনি ধরেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেকেই না পেয়ে আদর্শিকভাবে মোকাবেলা না করতে পেরে কোনো একটা জিনিস মিথ্যা প্রচারণা চালায়। যেমন মনে করেন ইতিপূর্বে শিবিরকে রক্ষাটা বলা হয়েছে, এখন আপনি জাকসু নির্বাচিত হওয়ার পরে এখন সাধারণ ছাত্রদের সাথে যে মত বিনিময় হচ্ছে বা কোনো সাক্ষাৎ হচ্ছে, সেখানে তারা বলছে যে অতীতে যা করা হয়েছে শিবির সম্পর্কে এটা শুধু একটা অপপ্রচারই ছিল। এটা আমাদের বলতে পারি, কারণ আমরা তাদের সাথে মিশার কারণে এই কাজটা হয়েছে। তা আমরাও মনে করি যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এটা ইসলাম বৈরী মনোভাবাপন্ন যে গোষ্ঠীটা আছে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে যায়, মূলত আমাদেরকে এটা একটা ধোঁকা দেয় যে আমরা নারীদের স্বাধীনতা হরণ করব। এটা একটা ভুল ধারণা। আমরা বলতে চাই ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আজকে সুন্দর করে নারীদের মর্যাদা তুলে ধরে মিম্বারে বক্তব্য দিতে গেলেও বলে রাজনীতি, আজ ওয়াজ মাহফিলেও ইসলামের কথা তুলে ধরতে গেলে বলে এই যে রাজনীতি করে। আসলে ইসলাম সকল নাগরিকদের যে অধিকার দিয়েছে এই অধিকারটা হলো ইনসাফ ভিত্তিক। আমরাও এতটুকু আশ্বস্ত করি, ধরেন আপনি মিডিয়া জগতে আছেন, নারীরাও মিডিয়া জগতে কাজ করতে পারবে, এতে কোনো বাধা বিপত্তি নেই। হাফিজুর রহমান, আপনার কাছে আমি একদম ছোট করে জানতে চাই যে জামাতে ইসলামীর কর্মী যারা আছেন তাদের মধ্যে কোনো মতানৈক্য আছে কিনা বা মনোনয়ন নিয়ে তাদের মধ্যে কোনো মতানৈক্য আছে কিনা? না, আমাদের 3টা আসনে আমাদের কোনো মতানৈক্য নেই, এখানে কোনো গ্রুপ নাই। আমাদের সংগঠনের যে শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠন যে 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, আমরা তৃণমূল পর্যায়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে 3 জনের পাশে আমরা কাজ করতেছি। হাফিজুর রহমান, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বা অন্য ধর্মের অনুসারী আছেন তারা আসলে কেন জামাতে ইসলামীকে বেছে নিবে? ভোট ব্যাংকে আসলে কেন তাদের ভোট জামাত ইসলামী পাবে? ধন্যবাদ। এটা জাতীয় একটা বিষয় যে আমাদের শেরপুরেও একটা উল্লেখযোগ্য এই সংখ্যাটা আছে। আমরা তাদের আমাদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে তাদের কাছে যাওয়ার কারণে তারা বুঝতেছে যে আসলে ইসলাম সকল ধর্মেরই কিন্তু কর্ম করার যে স্বাধীনতা দিয়েছে এটা কিন্তু কোনো হস্তক্ষেপ হবে না। এটা কোরআনের ভাষাতেও এই স্বাধীনতা আছে যে তোমার ধর্ম তোমার, তার ধর্ম তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এবং সেই অনুযায়ী কর্ম যার যার হবে। তো আমরা 5 আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিয়েছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, তারা মানে আমাদের হাফিজুর রহমান, একইভাবে তো আসলে অন্য রাজনৈতিক দলগুলোও মন্দির বা ব্যবসা প্রতিষ্ঠান এগুলো পাহারা দিয়ে এসেছে, তাহলে কেন আসলে আপনাদেরকে বেছে নেবে? আমাদের বেছে নেবে আসলে এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন মনে করেন অন্যান্য দলগুলো যেভাবে চাঁদাবাজি, মাদকের সাথে সম্পৃক্ততা, অসামাজিক কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে, কিন্তু এ পর্যন্ত আমাদের দলের
নেতাকর্মী কখনোই এ সমস্ত অসামাজিক কাজের সাথে জড়ায় কেউ জড়িত করতেও পারে নাই। আমাদের নেতৃবৃন্দরা এখান থেকে দূরে রয়েছে। আর হিন্দু ভাই বা এই কমিউনিটি ভাইয়েরা যারা আছেন, ব্যবসা প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায় তারা করে আমাদের মাঝে তারা নিরাপত্তা খুঁজে পাচ্ছে যে জামাত গেলেই এবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কার্যক্রম আমরা নিরাপদে করতে পারবো। এই জন্য এই কমিউনিটি আমাদেরকে এবার সাপোর্ট দিবে এবং আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আপনারা যে কোনো সমাবেশে আমাদের নিয়ে যায় বক্তৃতা দিতে বলবেন, আমরা বক্তৃতা দিব। হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকেও, এর সাথে দেশবাসীকেও ধন্যবাদ। আমার শেষ আবেদন হলো যে এবার 5টা বছর যদি মানুষ দেখে তাহলে আমরা আশা করি সকল ভুল বোঝাবুঝি বাস্তবতা দেখে নিরসন হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। নতুন প্রজন্মকে সাফল্যমণ্ডিত করার জন্য আরো ভালোভাবে দেশের উন্নয়নের স্বার্থে আমরা যোগ্য প্রার্থীকে, তরুণ নেতৃত্বকে আমরা প্রাধান্য দিয়ে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। নতুন পরিবর্তনের মধ্যে যারা ব্রিজ, কালভার্ট, উন্নয়ন, আমাদের শেরপুরে মেডিকেল কলেজ নাই, আমাদের শেরপুরে ভালো ডাক্তার নাই, আমাদের কৃষি যারা আছে, কৃষি লোকজন বেকার এবং অনেক লোক বেকার, যাদের মাধ্যমে যা কাজকর্ম পাবে তাদেরই আমরা নেতৃত্ব হিসেবে আমরা ভোট দিতে চাই। যে জনপ্রতিনিধি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে এবং তরুণদের যে পালস সেটা বুঝতে পারবে, এমন তরুণ নির্ভর যারা তরুণদের মনের ভিউটা বুঝতে পারে, এমন প্রার্থীকেই আমরা বেছে নিব। পাশাপাশি যারা স্বচ্ছ জবাবদিহিতামূলক একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে, আমরা তাদেরকে পছন্দ করব। আমরা যারা এখন নতুন ভোটাররা আছি, আমরা অবশ্যই চাইবো যারা এখন আমাদের বেকারত্ব সমস্যাগুলো দূর করবে, শিক্ষার মান উন্নয়ন করবে, আমাদের রাস্তাঘাট উন্নয়ন করবে, দেশের আপনার সেবা করতে পারবে, আমরা তাদেরকে চাইবো। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এনসিপি শেরপুর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। মোহাম্মদ লিখন মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে শেরপুর জেলায় এনসিপির যে সকল নেতাকর্মীরা আছেন তাদের প্রস্তুতি কেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে, এবং মনোনয়নের দিক থেকে আসলে আপনারা এখন এত পিছিয়ে কেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের শেরপুরে আমি যদি বলি, আমাদের এনসিপির অবস্থান শেরপুর সদর 1 আসনে অনেক ভালো। আমরা মাঠে ঘাটে চষে বেড়াচ্ছি, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। তো আমরা খুব আশাবাদী যে সদর 1 আসন থেকে আমাদের আমরা 1 আসন আমরা পেয়ে সংসদে যেতে পারবো, আমরা খুব আশাবাদী। এবং আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। নেতাকর্মীদের মধ্যে কোনো মতবিরোধ রয়েছে কিনা? নেতাকর্মীদের মধ্যে এখন আপাতত আমাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে এনসিপি, সম্ভাব্য প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করছে। ফাইনাল মনোনয়ন এখনো দেয়নি। তো ফাইনাল মনোনয়ন যখন দিবে তখন দেখা যাবে যে অনেকেই তো নমিনেশন ফর্ম তুলেছেন, আমি তুলেছি, আমাদের নেতাকর্মী কয়েকজন 4-5 জন আরো তুলেছে। তো তাদেরও ইচ্ছা যে তারা যদি নমিনেশন পায় তাহলে শাপলাকলি প্রতীকে নির্বাচন করবে। এখন মতবিরোধ এই জায়গাতে যে যখন আমাদের কেন্দ্র থেকে ফাইনালি প্রার্থী ঘোষণা করবে তখন আমরা সবাই একসাথে একযোগে কাজ করব ইনশাল্লাহ। লিখন ভাই, আপনার কাছে জানতে চাই যে আসলে অন্য বড় রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে দীর্ঘদিন ধরে আসলে বাংলাদেশে যারা শাসন করে আছেন, তাদের যে সমর্থকরা বা তাদের যে ভোটাররা আছেন তারা আসলে কেন এনসিপি কে বেছে নেবে? তারা কেন এনসিপি কে গিয়ে ভোটটা দিবে? এটার একটা মূলত কারণ হচ্ছে আমাদের শেরপুর জেলাটা 64টা জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে অন্যতম। আমরা যদি খেয়াল করি, এই জেলাতে রাস্তাঘাটের খুবই বেহাল একটা দশা।
গত 54 বছরে আমরা আসলে পারি নাই, আমাদের অন্যান্য রাজনৈতিক দল যারা বহু বছর থেকে রাজনীতি করে আসতেছে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। যদি বলি হসপিটাল চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, আমাদের 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে শেরপুর সদর, শেরপুরে জেলায়। তো এই জেলার মানে চিকিৎসার মান এত বাজে, একটা সুস্থ মানুষ যদি হসপিটালে যদি যায় তাহলে সেই সুস্থ মানুষটা অসুস্থ হওয়ার উপক্রম। তো গত 7 তারিখে আমার কন্যা সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনারা হয়তো জানেন। তো আমার মেয়েটা পর্যন্ত আমার সদর হসপিটালে চিকিৎসা পায় নাই। তো এই জেলার মানুষ, তারপরে যদি বলি যে জামালপুর, পাশের জেলা জামালপুর, সেখানে রেল লাইন আছে, সেখানকার উপজেলাগুলোতেও রেল লাইন পর্যন্ত চলে গেছে। কিন্তু জামালপুর থেকে শেরপুরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা আমাদের নেতাকর্মীরা অনেকদিন থেকে রাজনীতি করতেছে, কিন্তু আমাদের শেরপুরে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারে নাই। তো এই জেলার মানুষ প্রত্যেকটা দিক থেকে, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, সব দিক থেকে পিছিয়ে। তো অন্য যারা এতদিন রাজনীতি করে আসছে তারা এই জেলার মানুষগুলার এই পিছিয়ে পড়া জেলার জন্য কাজ করতে ব্যর্থ হয়েছে। এই জন্যই তারা নতুন করে এনসিপির পক্ষে স্বপ্ন দেখতেছে, এবং কি আমার এলাকার যে মানুষগুলো আছে। জনাব লিখন মিয়া, সেক্ষেত্রে আসলে আপনাদের ইশতেহারে কি কি থাকছে? আমাদের ইশতেহারে আমি যদি বলি, আমাদের ইশতেহার তো 24 দফা একটা ইশতেহার অলরেডি প্রকাশ পেয়েছে, আপনারা জানেন। কিন্তু আমি যদি বলি আমার শেরপুর স্পেসিফিক যদি বলি, আমি সবার আগে আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে এমপি বানাই, সদর 1 আসন থেকে সংসদে যাওয়ার মতো সক্ষমতা যদি আল্লাহ তাআলা দেয় আমাকে, তাহলে আমি যেটা করব সবার আগে সেটা হচ্ছে যে রাস্তাঘাটের যে বেহাল দশা, বর্ষাকালে যে হাঁটু সময় পানি উঠে যায় রাস্তাঘাটে, চলাচলের মানে বেহাল অবস্থা খারাপ হয়, আমি রাস্তাঘাটগুলা ঠিকঠাক করব। এবং যে চিকিৎসা ব্যবস্থার যে বেহাল দশা, এই সদর হসপিটাল উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনার রেল যোগাযোগ ব্যবস্থা, যাতে করে আমাদের শেরপুর জেলার মানুষ 100 থেকে 150 টাকা খরচ করে যাতে ঢাকায় চলে যেতে পারে জামালপুরের মানুষের মতো, সেই ব্যবস্থা করব। এবং কি শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার তাই করবো। যেহেতু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার পড়াশোনা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো আমি চেষ্টা করব হচ্ছে যে সেই শেরপুর জেলার প্রত্যেকটা ছেলে মেয়ের যাতে কর্মসংস্থান হয় বা টেকনোলজিতে স্কিলফুল হয়, যে কোনো একটা এরিয়াতে তারা যাতে স্কিল হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়, স্কিল ডেভেলপ করতে পারে, এবং কি তারা যাতে চাকরির পিছনে যাতে দৌড়াইতে না হয়। স্কিল থাকলে চাকরি এমনিতেই তারা পাবে। তো আশা করি, আমার বিশ্বাস, আমি যদি হতে পারি শেরপুর সদর 1 আসনের এমপি, তাহলে আমার এই শেরপুর জেলার পিছিয়ে পড়া জেলার শিক্ষার্থী থেকে শুরু করে এবং কি বেকার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমি বিভিন্ন এরিয়াতে ট্রেনিং করিয়ে, যেমন সিএসসি তে প্রোগ্রামিং, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলাতে ট্রেনিং করিয়ে, ইংলিশ স্পোকেনে ট্রেনিং করিয়ে তারা যাতে হচ্ছে চাকরি পায়, তারা যাতে তাদের কর্মসংস্থান হয়, শুধুমাত্র সরকারি চাকরির উপরে ডিপেন্ডেন্ট না হয়ে তারা যাতে নিজেদের উপরে ডিপেন্ডেন্ট হয়, নিজেদের স্কিলের উপরে ডিপেন্ডেন্ট হয়, এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ লিখন মিয়া, আমরা আসলে জানি যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিলেন সেই তরুণদের মাধ্যমেই পরবর্তীতে গড়ে উঠেছে এনসিপি। এই এনসিপির আসলে 24-এর গণঅভ্যুত্থান এবং ভোটের রাজনীতি দুটো তো আসলে একেবারেই আলাদা। সেক্ষেত্রে যে তরুণরা, আপনারা ভাবছেন যে তরুণরা আসলে 24-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকেই বেছে নেবে, আপনার কাছে কেন মনে হচ্ছে যে শেরপুর জেলায়ও আপনাকেই বেছে নেবে এনসিপি থেকে? শেরপুর জেলা থেকে আমাকে বেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি দেখবেন যে গত 4 আগস্টে আমাদের শেরপুর জেলায় মানে প্রায় স্পটে ডেথ হয়েছে প্রায় 3 জন স্পট ডেথ আমাদের শেরপুর জেলায়। অন্যান্য জেলার চাইতে সবচাইতে ক্রাইসিস সময় গেছে আমাদের এই শেরপুর জেলায়। এখন পর্যন্ত শহীদ আহত কথা যদি বলি, আমরা শেরপুরে এখন পর্যন্ত 100-র উপরে আহত, প্রায় 14 জনের মতো শহীদ পরিবার আমাদের শেরপুরে শহীদ হয়েছেন, 14 জন। তো এই যে তাদের শেরপুর জেলায় এই যে আত্মত্যাগ,
অন্যান্য জেলার চাইতে হচ্ছে সবচাইতে বেশি 24-এর গণ অভ্যুত্থানে। তো আমার বিশ্বাস আমরা যারা এত ত্যাগ স্বীকার করেছি, হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে সরাইতে পারছি, তো এটা আমার একার দ্বারা সম্ভব হয় নাই, আমাদের শেরপুর জেলার ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সম্ভব হয়েছে আসলে। তো আমার ওই দিক থেকে বিশ্বাস যে শেরপুর জেলার প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত এই জুলাই গণ অভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করে। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা আমরা একটা দল, আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা দল, তো আমরা কখনোই এই রক্তের সাথে বেইমানি করব না। আমরা আসলে রাজনীতিতে আসছি পরিবর্তনের উদ্দেশ্যে, রাষ্ট্র সংস্কার করতে আসছি। আমরা আমাদের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আসলে রাজনীতিতে আসি নাই। জি, মোহাম্মদ লিখন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আবারও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত। আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তি তর্ক, সেই সব নিয়ে এবারের আয়োজন ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, আপনাকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে স্বাগত। আপনার কাছে জানতে চাই যে শেরপুরের যারা সাধারণ, তারা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং কেমন জনপ্রতিনিধি চান তারা? ঈশিতা, ধন্যবাদ। আসলে একটি উৎসব মুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে সবাই। একেবারে চায়ের আড্ডা থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং চায়ের কাপেও বেশ তুমুল আড্ডায় জমে উঠেছে কাকে প্রার্থী নির্বাচন করবেন এমন গল্পই। আমরা রয়েছি এখন এই মুহূর্তে শেরপুরের নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকাতে একটি চায়ের দোকানে। এই চায়ের দোকানে আমার সাথে এই মুহূর্তে নানা শ্রেণী পেশার এবং বয়সের মানুষরা রয়েছেন। আমরা তাদের কাছে জানার চেষ্টা করব আসলে সামনে নির্বাচন আসছে, নির্বাচন ঘিরে ইতোমধ্যে যারা প্রার্থী হবেন তারা কিন্তু আপনাদের কাছে দোরগোড়ায় যাওয়া শুরু করেছেন। আসলে সামনে নির্বাচনটা কেমন নির্বাচন চান আপনারা? আমরা সৎ এবং নির্ভীক যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাই, যে আগে নকলাবাসীর জনগণের পাশে থাকে এবং নকলাবাসীর উন্নয়ন করতে পারে, এরকম আমরা প্রার্থী চাই। ঠিক আছে, সামনের নির্বাচনটা আসলে কেমন দেখতে চান? নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আসন্ন নির্বাচনের আমরা নকলা নালিতাবাড়ির আমরা এমন নির্বাচন চাই, গত 2001 সালে নির্বাচন আমরা দেখেছি, বাপদাদারা করেছেন, আমরাও দেখেছি, আমরাও ভোট দিয়েছি। 91 সুন্দরভাবে ভোট হয়েছে, অথবা ভোটের মাধ্যমে তারা পাশ করেছেন। তারপরে আমি বলতে পারবো না আমরা কেন্দ্র যায় কি ভোট দিছি, এমন দেখি নাই। এবার আসলে কেমন নির্বাচন? এমন এইবারের নির্বাচনটা আমরা দেখতে চাই যে গ্রহণযোগ্যতা যে প্রার্থী আছেন তাদের প্রার্থী হিসাবে যারা ভোট দিতে পারেন, কেন্দ্র যেতে পারে, এরকম আশাবাদী নিয়ে আমরা যেন জনগণের পাশে যাইতে পারি, ভোটের মাধ্যমে আমার পছন্দের মধ্যে প্রার্থীকে ভোট দিতে পারি, ভয়ভীতি যাতে না হয়, যাতে আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটে। একটু বলবেন যে শেরপুর একটি পর্যটন সমৃদ্ধ এলাকা, এখানে উন্নয়ন কতটা হয়েছে এবং আপনাদের প্রত্যাশাটা কি আসলে আগামীতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত আমরা 2001-এর পরে আমাদের শেরপুর ডিস্ট্রিক্টে শেরপুর ডিস্ট্রিক্ট বরঞ্চ নকলা থানাধীন এখানে নতুন কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয় নাই। এখানে কোনো একটা রেলপথ নাই, এখানে ওই ফায়ার সার্ভিস নাই, রাস্তাঘাট দুর্যোগ অবস্থা, এবং দেখা যাচ্ছে এখানে নকলা নারায়ণখোলা টু একটি রাস্তা আছে, এই রাস্তার বেহাল অবস্থা। আমরা এখনও এরকম অবস্থা হয়েছে আমরা ঘর থেকে বাইরে হইতে পারি না। আমরা আশা করি সামনে বিগত দিনে যিনি এমপি হয়ে আসবেন আমরা ওনার জন্য আমাদের পাশে থাকে এবং এই জিনিসগুলি দিক নির্দেশনামূলক কাজগুলি করে। সাধারণ ভোটার হিসেবে আসলে আপনাদের প্রত্যাশা কেমন একজন জনপ্রতিনিধি যিনি হবেন, এমপি যিনি হবেন? সাধারণ প্রত্যাশা আমরা যে করতেছি যে আমাদের এলাকার যে সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে। আমাদের নকলা নালিতাবাড়িতে একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা মেডিকেল কলেজ এবং রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। বিগত 17 বছর জনগণ আমরা ভোট দিতে পারি নাই, আমরা যেন ভোট দিতে পারি, ভোট দিয়ে আমরা সহযোগ্য এবং নেতা নির্বাচন করতে পারি।
আমরা চাই আমাদের নকলা উপজেলা একটা ফায়ার সার্ভিস এখনও চালু হয় না সরকারিভাবে, এটা যেন চালু হয়। এবং আমরা চাই এমন একটা প্রার্থী যেন আমাদের পাশে সবসময় থাকে এবং আমাদের দেখভাল করে। এবং আমরা আমাদের ভোট এইবার প্রত্যাশা করতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। আমরা যেন আমাদের ভোট আমরা দিতে পারি। আমরা চাই না যে আগের মতো দিনের ভোট রাতে হোক, রাতের ভোট যেন এভাবে না হয়। আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা ভোট দিতে পারি, এটা আমাদের, যাতে করে উন্নয়ন কার্যক্রম হয়। সেটা আসলে একইভাবে শেরপুরের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামেই যারা ইতোমধ্যে দল থেকে মনোনয়ন পেয়েছেন বা ইতোমধ্যে যারা কাজ শুরু করেছেন আগামীর নির্বাচন ঘিরে, তারা কিন্তু ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। প্রতিদিনই সন্ধ্যার পরে আসলে প্রতিজন প্রার্থীরাই বা মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন চায়ের দোকানে গিয়েও সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন তাদের নির্বাচনী ইশতেহারের কথাগুলো। এই ছিল আসলে শেরপুর থেকে চায়ের আড্ডায় সাধারণ মানুষের বক্তব্য। আগামী নির্বাচন বেশ উৎসবমুখর হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছে। এই ছিল আসলে শেরপুর থেকে আমার কাছে সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।